হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আজকের ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের ঝুঁকির নিরাপত্তা এই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব। তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তারা অবশ্যই এটা একটা অলরেডি পড়ে ফেলছো, যারা যারা পড়ো নাই তাদের জন্য এই ক্লাসটি, আবার যারা যারা পড়ছো তারাও একটু দেখে নিতে পারো। তো আমি আছি তোমাদের সাথে বিপ্লব স্যার। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। তো ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ঝুঁকি। ওকে, তাহলে এটা আমরা একটু শুরু করি যে ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেইখানে কিন্তু আসলে আমাদের অনেক ব্যক্তিগত কিন্তু তথ্যগুলো কিন্তু দেওয়া হয়, কিন্তু সেই তথ্যগুলোর যে ঝুঁকি, নিরাপত্তার যে ঝুঁকি, সেই ঝুঁকি নিয়ে আজকে আমাদের পড়াশোনা। ওকে, আচ্ছা একটু খেয়াল করো যে ডিজিটাল প্রযুক্তি বিশ্ব পরিস্থিতি থেকে প্রতিনিয়মিতই পরিবর্তন করছে। প্রযুক্তির গতি যেহেতু সমাজের স্বাভাবিক বিবর্তনের চেয়ে দ্রুততর, অনেক সময়ই সমাজের রীতিনীতি ও আইনের সাথে তাল মিলাতে পারে না ও আমাদের রক্ষা করতে পারে না। কাজেই নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল ডিজিটাল জীবনযাপনের জন্য আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে। শুধু তাই নয়, নিজেরা শেখার পর এটি আমাদের পরিবারের সদস্যদেরও শেখাতে হবে। তার মানে দেখো যে নিজেরাও যদি শিখে তাহলে তারপর কি করতে হবে, আমাদের যে পরিবারের আর সদস্যদের কি করতে হবে, শেখাতে হবে। ওকে, আচ্ছা এখানে আমরা সেই অভিজ্ঞতাই অর্জন করব। তো এখানে আমরা কি করব, সেই অভিজ্ঞতাগুলোই অর্জন করার চেষ্টা করব। ওকে, দেখো এখন হলো সেশন 1 তথ্য ঝুঁকি ও সাইবার ক্রাইম সম্পর্কে আমরা একটু জানি। দেখো যে সাইবার ক্রাইম তোমরা অলরেডি অনেকেই জানো যে অনলাইনে কোনো একটা ধরনের ঝামেলা হলে সেটা তোমার সাইবার ক্রাইম রেডি যে ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমাদের কি করতে হয়, রিপোর্টগুলো জমা দিতে হয় এবং তারা কি করে, যে তদন্ত করে। ওকে, ওই যে আমরা যে সিআইডির নাম শুনছি না, সিআইডি গোয়েন্দা সংস্থা, এইটাও কিন্তু একরকমের একটা গোয়েন্দা সংস্থার মতো সাইবার ক্রাইম। হ্যাঁ, তো সাইবার ক্রাইম হলো যেটা তোমার অনলাইন অপরাধ, মানে অনলাইন জগতে কি করে, তোমার অপরাধ করে। তো আমরা একটু দেখি। তো আগের শ্রেণীতে ইতোমধ্যে তথ্য ঝুঁকি ও সাইবার নিরাপত্তার প্রাথমিক ধারণাগুলো পেয়েছি। কারণ শুধু তাই নয়, আমরা আমাদের পরিবারের সদস্যদেরও এসব ব্যাপারে অনেক সচেতন করেছি। এ পর্যায়ে আমরা এই ধারণাগুলোর একটু গভীরে যাব। সাইবার দুর্বৃত্তরা মানুষের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া নিয়ে নেওয়ার জন্য অনেক উপায় বের করছে। এমন কয়েকটি উপায়ে আমরা এখন জানব। আমাদের বাবা মা বা পরিচিত অনেকের মোবাইলে মেসেজ বা ইমেল আসে, সেখানে একটি লিংক পাঠিয়ে ক্লিক করার জন্য বলা হয় যে ক্লিক করলে অনেক টাকা বা দামি পুরস্কার পাওয়া যাবে। এ ধরনের ঘটনাকে বলে ফিশিং। মানে ফিশিং কিছু সাইট আছে, সেই সাইটটা কি করে, আমাদের লিংক পাঠায় এবং ওই লিঙ্কে আমরা যদি একবার ক্লিক করলে পরে আমাদের নাম, আমাদের মেল, আমাদের অ্যাড্রেস এগুলো চায় এবং দেখা যায় যে অনেক টাকা কিংবা একটা গিফট, যেমন তোমার আইফোন মোবাইল, এগুলো গিফট হিসাবে আমরা কি করি, পেয়ে থাকি। আসলে ওগুলো কোনো কিচ্ছু না, এগুলো সব ভুয়া। তো এগুলোতে কি হয় যে আসলে যে এই যে আমাদের যে ব্যক্তিগত আমার নাম, আমার বয়স, আমার ইমেল, মানে আমার ফোন নাম্বার, এগুলো কি করলো, তারা নিয়ে নিল। এর ফিশিং মানে হলো একটা জাল, একটা ফাঁদ পাতানো। ওকে, তাহলে আমরা একটু দেখি যে ইংলিশ হলো ফিশিং। ইংরেজি বানান ভিন্ন হলেও এটি মূলত বড়শির ফাঁদ ফেলে মাছ ধরার ধারণা থেকে এসেছে। পরিচিত বা আমরা বিশ্বাস করি এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য বা আর্থিক সম্পদ হাতিয়ে নেওয়াকে ফিশিং বলে। তো দেখো যে ফিশিং আসলে কি, যে বিভিন্ন ধরনের ফিশিংগুলো ফেলে। যেমন রিসেন্টলি আমার সাথে একটা ঘটনা ঘটছে। তো আমি মামা বাড়িতে গেছিলাম। তো মামা বাড়িতে যাওয়ার পর দিদার মোবাইলে বয়স্ক ভাতার টাকা আসার কথা। তো হঠাৎ করে একজনের ফোন দিছে, কয়েক যে আমি নগদ থেকে বলতেছি, তো আপনার তো বয়স্ক ভাতার টাকা আসার কথা, তো আপনার মোবাইলে একটা ওটিপি
যাবে। আপনি যদি ওই ওটিপিটা যদি দেন তাহলে 1 তারিখের ভিতরে আপনার বয়স্ক ভাতার টাকাটা চলে যাবে, অন্যথায় টাকাটা যাবে না। পরবর্তীতে দিদা আমাকে বললো যে দেখ তো দেখি কি বলে। পরে আমি তার সাথে কথা বললাম, পরে দেখলাম যে আসলে এগুলো সব একটা ভুয়া সাইট। যারা আসলে এই যে 60 বছরের ওপরে আছে, যারা এই বৃদ্ধ, যারা সহজ কথায় ভুলে, তো তাদের জন্য এই ধরনের ফিশিং সাইটগুলো ফালানো হয়। আবার বিভিন্ন লিঙ্কের মাধ্যমেও তরুণ সমাজের জন্য কী করা হয়, এই ফিশিং ফাঁদগুলো কিন্তু ফালানো কিন্তু হয়। হ্যাঁ, এই ফিশিং ফাঁদ করে তারা কি করে, ইনকাম করে এবং টাকাগুলো আত্মসাৎ করে। আচ্ছা, আমরা একটু ট্রাস্টেড ব্যাংকেরটা একটু দেখব। যে দেখো, ব্যাংকের এইখানে কারেন্সিতে প্রায় $135.25 কি আছে, টাকা আছে। ওকে, তাহলে এইটা কিন্তু আসলে ট্রাস্ট ব্যাংকের কি একটা লিঙ্ক। তাহলে এরকম লিঙ্কটিং দিবে। তাহলে আমরা একটু দেখি যে এটি যুক্তরাজ্যের একটি ব্যাংকের গ্রাহকদেরকে সত্যি সত্যি পাঠানো হয়েছিল। যেহেতু গ্রাহকদের বেশিরভাগ ইংরেজি ভাষাভাষী, তাই ইমেলের ভাষা ইংরেজি। একটি ব্যাংক যখন কোনো চিঠি পাঠায় তাতে সাধারণত ব্যাকরণগত বা বানান ভুল থাকে না, কারণ তা যথাযথ সংশোধন হয়ে গ্রাহকের কাছে যায়। চলো আমরা দেখি ওপরের চিঠিতে কি ভুল আছে। দেখো, বানান ভুল আছে তোমার রিসিপ্ট। ওকে, তারপর তোমার এই যে বানানটা, হ্যাঁ, ডিসক্রিপেন্সি, এগুলো কি আছে, বানানগুলো একটু ভুল আছে। তাহলে ফিশিং বার্তা শুধু ইমেলে নয়, মুঠোফোনেও আসতে পারে। পরের পাতার বার্তাটি খেয়াল করি। এটিও কিন্তু সত্যি কিছু মানুষকে পাঠানো হয়েছিল। তারপরের পাতায় আমরা একটু চলে যাই। দেখো, পরের পাতায় করা হয়েছিল যে প্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাস কোভিড-19-এর কারণে তোমাদের উপবৃত্তির 4,200 টাকা দেওয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য নিম্নোক্ত শিক্ষা বোর্ডের নাম্বারে যোগাযোগ করুন। এখানে একটা কি দেওয়া ছিল, একটা মোবাইল নম্বরটা দেওয়া ছিল এবং এখানে বলা হয়েছিল যে যোগাযোগের সময় সকাল 9টা থেকে রাত 7টা। দেখো, রাত 7টা কখনো কোনো ধরনের সরকারি অফিসের কি হতে পারে না, যোগাযোগের মানে মাধ্যম হতে পারে না, কারণ এটা সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিস হয়। হ্যাঁ, 10টা থেকে 5টা। তাহলে একটু দেখি যে আমাদের কাছে যদি এরকম কোনো বার্তা আসে তাহলে আমরা এটি আসল না নকল বুঝবো কি করে। প্রথমে আমরা আমাদের শ্রেণী শিক্ষকের পরামর্শ নিব। যদি তিনি বলেন এই সময়ে এ ধরনের খুদে বার্তা আসার কথা, তাহলে আমরা এই বার্তাকে গুরুত্বের সাথে নিয়ে যাচাইয়ের পরের ধাপে যাব। যদি তিনি বলেন এই সময়ে এরকম বার্তা আসার কথা না, তাহলে আমরা মোটামুটি নিশ্চিত এটি একটি প্রতারণা। এইভাবে আমরা একটা বুঝতে পারি। এটা হলো প্রথম স্টেপ। এরপর চিন্তা করি আমাদের কোনো রকম উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে কিনা। ধরা যাক এই সময় আমার কোনো উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে হতে পারে আরেকজনের জন্য পাঠানো বার্তা ভুল করে আমাদের কাছে চলে এসেছে, কাজেই অপ্রাসঙ্গিক বিধায় আমরা এটি ফেলে দিব বা ডিলিট করে দিব। ধরি আমরা এমন শ্রেণীতে পড়ি যেখানে উপবৃত্তি দেওয়া হয়, তাহলে প্রথমে দেখতে হবে যে ফোন নম্বর থেকে বার্তাটি এসেছে বা যে নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে সেটি আসল না নকল। এই বার্তায় দেখি একটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আমরা যে শিক্ষা বোর্ডের অধীনে, এটি কি তাদের নম্বর? মানে আমরা যে শিক্ষা বোর্ডের অধীনে, দেখো যে আসলে আমি এখন ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রয়েছি, তো তোমরা কি আসলে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে কিনা, কিংবা তোমরা কোন বোর্ডের অধীনে তোমরা একটু জানিয়ে দাও। আচ্ছা, সেটি বা জানবো কি করে? খুব সহজ। প্রথমে আমরা ইন্টারনেট ব্যবহার করে সেই বোর্ডের ওয়েবসাইটে যাব। ধরি আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে, এই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ঠিকানা হলো এই যে এইখানে দেখো তোমার চট্টগ্রাম বোর্ডের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কিন্তু দেওয়া কিন্তু আছে। তাহলে এই ওয়েবসাইটটা কি করবা, তুমি যে চট্টগ্রাম বোর্ডের যদি হও তাহলে এই ওয়েবসাইটটা তুমি মানে সার্চ করবা সার্চ ইঞ্জিনে গিয়ে, এবং এই ওয়েবসাইটে একটু যায় ঢুকবা। আমরা কিন্তু আগের শ্রেণীতে শিখেছি কিভাবে ঠিকানা থেকে ওয়েবসাইটে যেতে হয়।
সেখানে গেলে আমরা চিত্র 2.3-এর ওয়েব পেজটি দেখতে পারবো। দেখো এই যে যে 2.3-এর যে ওয়েব পেজটি আছে, তাহলে আমরা এটা কিন্তু দেখতে কিন্তু পারবো। এটা একটু ঘোলাটে দেখাচ্ছে, কারণ এটা একটা স্ক্রিন, তো এটা আসলে মানে একটা ডিসপ্লের ভিতরে বা একটা বইয়ের ভিতরে এসে এর জন্য একটু ঘোলাটে দেখাচ্ছে। কিন্তু তোমরা একটা কাজ করবে, সেটা হলো তোমরা এটা অনলাইনে একটু সার্চ করবে এবং সার্চ করে একটু দেখবা যে তোমরা চট্টগ্রাম বোর্ডটা বের করতে পারো কিনা। এবং যারা যারা ঢাকা বোর্ডের আছে তারা তারা অবশ্যই কিন্তু ঢাকা বোর্ডেরটা বের করার চেষ্টা করবো। ওকে, তাহলে ঢাকা বোর্ডেরটা বের করবা। তো বের করার পর তারপর দেখো যে এই ওয়েবসাইটে যোগাযোগের ফোন নাম্বার কোথায় পাবো। পেজটি ভালো করে খেয়াল করি, দেখব এক জায়গায় যোগাযোগ কথাটি আছে, সেটিকে গোল দাগ দিয়ে চিহ্নিত করি। কম্পিউটার বা মুঠোফোনের পর্দায় যদি চাপ দিই, দেখব আমরা আরেকটি ওয়েব পেজে চলে গেছি, যেটি দেখতে নিচের মতো। তার মানে দেখো যে যোগাযোগের যে ইটা আছে, ড্যাশবোর্ডটা আছে, এটা আসলে একটু ঘোলা। তোমরা একটু কম্পিউটারকে সার্চ করে নিবা। যোগাযোগের যে ড্যাশবোর্ডটা আছে, সেই বোর্ডে যদি আমরা যদি যাই, তাহলে এইখানে দেখবো যে এই যে এরকম চলে আসবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, এবং এইখানে আছে যে যোগাযোগের ঠিকানা। তাহলে যোগাযোগের ঠিকানার এখানে অবশ্যই তাদের ফোন নাম্বারটা দেওয়া আছে। এটা একটা অবশ্যই একটা টেলিফোন নাম্বার হয়, মানে কোনো প্রকার ওই অপারেটরের কোনো ফোন নাম্বার হয় না, যেটা দিয়ে আমরা স্বাভাবিক অবস্থায় ব্যবহার করি। ওকে, তাহলে আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যোগাযোগের ঠিকানায় দেওয়া একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে পাঠানো বার্তার সত্যতা যাচাই করে দেখতে পারি। অপরিচিত নাম্বার থেকে আসা ফিশিংয়ের চেষ্টা থেকে নিজেকে নিরাপদে রাখতে এবার আমরা নিচের মাইন্ড ম্যাপটি পূরণ করব। দেখো নিচের মাইন্ড ম্যাপটি পূরণ করলে পরে আমাদের আজকের এই ক্লাসটি শেষ। তাহলে নিচের মাইন্ড ম্যাপে আছে কি, দেখো যে এই পাঁচটাতে আছে। ওকে, যে এই পাঁচটাতে আসলে কি কি আছে এটা আমাদের একটু খেয়াল করতে হবে। দেখো ফিশিংয়ের চেষ্টা থেকে নিরাপদে থাকার উপায়, প্রথম কথা হলো যে প্রথমে যদি আমরা যদি বলি, এখানে কিন্তু তোমরাই কিন্তু লিখবা যে নিরাপদে থাকার উপায়ে একটা মাধ্যম, যে আজে বাজে যদি কোনো যদি লিঙ্ক যদি আসে, আমরা এটাতে একটু লিখে দিই, যদি কোনো প্রকার যদি লিঙ্ক আসে, লোভনীয় যদি কোনো লিঙ্ক আসে, যে লোভনীয় যদি কোনো লিঙ্ক আসে তাহলে ওইটাটাই কি ক্লিক করা যাবে না। ওকে, তারপর কি অপরিচিত একটা লিঙ্ক, যেমন তোমাকে বলতেছে তুমি আসলে কোনো প্রকার লটারি ধরো নাই, তারপরেও তোমাকে বলতেছে যে এই লিঙ্কে ক্লিক করলে কি পাবেন, একটা আইফোন পাবেন। কি পাবেন? আইফোন পাবেন। তাহলে এই ধরনের লিঙ্ক থেকে একটু বাদ দিতে হবে। তারপর এরকম বলতে পারে যে তুমি একটা যদি লিঙ্কে যদি ক্লিক যদি করো, তাহলে তুমি বিদেশে ঘুরতে যাইতে পারবা, কি বিদেশে ঘোরার জন্য ভিসা পাবা। তাহলে এরকম যদি কোনো কিছু যদি বলে, তাহলে এটা থেকে একটু দূরে থাকতে হবে। আবার যদি এরকম কোনো যদি ফোন যদি আসে, হ্যাঁ, যদি এরকম কোনো যদি ফোন যদি আসে যে উপবৃত্তির জন্য, কিসের জন্য? উপবৃত্তির জন্য। ওকে, তাহলে তুমি তোমার শিক্ষকের আগে কাছে যাবা, শরণাপন্ন হবা, এবং শিক্ষক যদি বলে যে না, হ্যাঁ উপবৃত্তির জন্য ফোন দিতে পারে বা টাকা আসবে, তাহলে তুমি অবশ্যই ওইটা রিসিভ করবে। কিন্তু যদি না আসে, তাহলে ওইটা আসলে রিসিভ করা যাবে না, বা রিসিভ করলেও তার সাথে আর কথা বাড়ানো যাবে না, বা 2 মিনিটের বেশি কথা বাড়ানো যাবে না। যদি কেউ যদি বিকাশ নগদের যদি ওটিপি কোডটা যদি চায়, ওটিপি কোডটা চায়, তাহলে কখনো দেওয়া যাবে না। এরপর যদি এরকম চায় যে বিকাশ এবং তোমার নগদের যদি কেউ যদি পাসওয়ার্ড চায়, যে পাসওয়ার্ডটা যদি চায়, তাহলে ওইটাও কি করা যাবে না, দেওয়া যাবে না। তাহলে এই বিষয়গুলো থেকে আমাদের একটু কি করতে হবে, দূরে থাকতে হবে। দেন আমরা যদি এগুলো থেকে একটু যদি সেফটি মেনটেন করে যদি চলতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে ফিশিং থেকে কিন্তু বাঁচবো। আসলে ফিশিং হইলো তোমার বড়শি, আমরা ছিপ দিয়ে যেরকম মাছ ধরি, সেরকম মাছ ধরার মতো, যে কি করে বিভিন্ন ধরনের লোভনীয় লিঙ্ক কিংবা বিভিন্ন ধরনের টেলিফোনের মাধ্যমে আমাদের কি করে, লোভ দেখায়। যেমন দেখবে যে বিভিন্ন সফটওয়্যার আছে, যে এই সফটওয়্যারটা ইনস্টল করলে এত টাকা পাবো, তাহলে ওই ধরনের সফটওয়্যার থেকে একটু দূরে থাকতে হবে, কারণ টাকা কামানো খুবই কঠিন। আসলে ওইভাবে যারা আসলে টাকা ইনকাম করতে যায়, তারা কিন্তু লস খায়। ইভেন তোমাদের স্যারও কিন্তু লস কিন্তু খাইছে অনেকবার। ঠিক আছে, তো আসলে এইটা থেকে একটু দূরে থাকবা। আর প্রথম সেশনের ক্লাস এইখানেই শেষ। তো সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ক্লাসে।